বিএনপির সাথে জামাত বা এনসিপির দ্বন্দ্বের মূল কোথায়? বর্তমান রাজনৈতিক অঙ্গনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। বিএনপির সঙ্গে জামাত বা এনসিপির বিরোধ কেন বাড়ছে? একসাথে লড়াই করে যে শক্তিগুলো দেশের ইতিহাসে বহুবার চরম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর সেই শক্তিগুলোর ভিতরেই দেখা যাচ্ছে সন্দেহ, দূরত্ব, এমনকি বিব্রতকর আক্রমণ, পাল্টা আক্রমণ। প্রশ্ন উঠতে পারে, জামাত বা এনসিপি কি বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করছে? আমার পর্যবেক্ষণ বলছে, আমার বিশ্লেষণ বলছে, না, তারা বিএনপির বিরুদ্ধে কোনো অযাচিত আঘাত করেনি, বরং বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক জায়গা খুঁজছে। তাহলে টানাপোড়েন এই দূরত্বের উৎস কোথায়? মূল সমস্যা ক্ষমতা ও নেতৃত্ব কে নেবে? বিএনপি বর্তমানে একটাই লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এককভাবে বিপুল বিজয় অর্জন করে ক্ষমতায় যাওয়া। তারা চায় 2018 বা 2008-এর মতো পরিস্থিতি নয়। এটা নিঃসন্দেহে জয়, যেখানে অন্য কারো সহায়তা লাগবে না। কিন্তু সমস্যা হলো, তারা নিজেরাই জানে এই সময়ে সে নিশ্চিত বিজয়ের নিশ্চয়তা আর নেই। কারণ জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এসব শক্তি আজ আর বিএনপি ছায়া রাজনীতি করছে না। তারা এখন মাঠে, ময়দানে, মিডিয়ায় একটি বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই দৃশ্যপট বিএনপির অনেক সিনিয়র নেতার মাঝে চরম অস্থিরতা তৈরি করছে। জনপ্রিয়তা কমছে, বিকল্প বাড়ছে। একটা সময় ছিল বিএনপি মানেই ছিল বিরোধী রাজনীতির প্রধান ঠিকানা, কিন্তু সেই একচেটিয়া জনপ্রিয়তার দিন এখন আর নেই। দিনকে দিন সাধারণ জনগণের বড় একটা অংশ নতুন কিছু খুঁজছে। মানুষ দেখছে একই পুরানো মুখ, একই ঘুরে ফিরে আসা ভুল, এগুলো দিয়ে আর পরিবর্তন আসছে না। এই পরিস্থিতিতে জামাত বা এনসিপি নতুন বার্তা, নতুন নেতৃত্ব আর স্বচ্ছতা নিয়ে আস্থা অর্জন করতে শুরু করছে। বিএনপির জন্য আরো বড় একটা চ্যালেঞ্জ হলো, ফেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে এককভাবে সরকার গঠন করা তাদের জন্য প্রায় অসম্ভব। এই অবস্থায় তারা চাইছে বিকল্প শক্তিগুলো যেন তাদের পাশে দাঁড়ায়, কিন্তু ছায়া হয়ে থাকে। কিন্তু 2006 থেকে 2025 এই 19 বছরের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে, চিন্তার, নেতৃত্বের মানচিত্রে একটা মৌলিক পরিবর্তন এসেছে। জামাত, এনসিপি এখন নিজেদের নেতৃত্ব ফাঁদকে শক্তি বলে বিবেচনা করে, এবং তাদের কাছে ক্ষমতার স্বপ্ন এখন আর অবাস্তব নয়। বিরোধ আরো বাড়ছে, কারণ সমালোচনার স্বাধীনতা। আরেকটা কারণ হলো, বিএনপির একটা অংশ চাই তারা যতই অন্যায় করুক না কেন, জামাত বা এনসিপি যেন মুখ না খোলে। কিন্তু বাস্তবতা হলো, আজকের জামাত কিংবা এনসিপি আর 2001 সালের জামাত না। তারা এখন রাজনৈতিক দায়িত্ববোধ নিয়ে জনগণের কাছে জবাবদিহিতা করে চলেন। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, ভুল কৌশল, এসব ইস্যুতে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আর এই স্পষ্টবাদিতা বিএনপির অনেক নেতার গায়ে লাগছে। বিএনপি বারবার জামাতকে অভিযোগের থলে বানাতে চায়, কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। কারণ মানুষ এখন সব দেখে, কে কি বলছে, কেন বলছে, সেই প্রশ্নটা সবাই তোলে। এই অবস্থায় দায় চাপানোর রাজনীতি খুব দ্রুত কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়। বিএনপির অভ্যন্তরে বিভাজন আসল রুট কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর কারণগুলো হলো, বিএনপির অভ্যন্তরে আদর্শিক বিভক্তি। বিএনপির বেশিরভাগ ভোটার এখনো জাতীয়তাবাদ বা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, কিন্তু দলটার নেতৃত্ব আজ অনেকটাই চলে গেছে ভারত গেসা বামধারার সাবেক শাহবাগ ও ঘরানার লোকদের হাতে। এই গোষ্ঠী জামাত বা এনসিপিকে সহ্য করতে পারে না। এদের কাছে রাজনীতি মানি জামাতকে তাড়িয়ে নিজেদের তুষ্টিকরণ চালানো। ফলে বিএনপির ভিতর থেকে বিরোধ বাড়িয়ে তোলে, যেখানে যে কোনো একতাবদ্ধতার চেষ্টা বাধাগ্রস্ত হয় ওই গোষ্ঠীর হাতে। সমাধান কি? আমার বিশ্বাস এখনো সময় শেষ হয়নি। চাইলে একটা যৌক্তিক সমঝোতা হতে পারে। দেশের স্বার্থে, জাতির ভবিষ্যতের স্বার্থে বিএনপি, জামাত, এনসিপি সহ সব বিপ্লবী শক্তি চাইলে সম্মানিতভাবে একটি জাতীয় রূপরেখা দিতে পারে। আমার প্রস্তাব, ডাক্তার ইউনূস স্যারের মতো একজন নিরপেক্ষ বিশ্বমানের ব্যক্তিত্বকে নেতৃত্ব রেখে 10 বছরের জন্য একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব আসতে পারে। এ সরকার উন্নয়ন করবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, আর নতুন নেতৃত্ব গড়ার পথ তৈরি করবে। এটাই হতে পারে সবচেয়ে স্মার্ট ও টেকসই পথ। শেষ কথা, রাজনীতি মানে পরীক্ষার নাম। এখানে পরীক্ষা পাশ করতে হলে পরিকল্পনা আর একতা, ত্যাগ সবই লাগে। কে কার বন্ধু ছিল সেটা বড় কথা নয়, কে কতটা দূরদর্শী, কে কতটা প্রস্তুত, সেটাই ঠিক করে কে সামনের দিনগুলোতে নেতৃত্ব দিবে। সময়ের পরিবর্তন মেনে নিয়ে সামনে এগোতে হবে, কারণ ইতিহাস কাউকে ফেরে দেয় না।